যারা আছে তাদের কাছে গিয়ে বলছে যে কিছুটা ব্যবস্থা করো এটার, আমাদের তো আমরা ধান চাষ করে খাই, আমাদের ফসলগুলো যদি লোনা জলে নষ্ট হয়ে যায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো কৃষক, আমরা তো অন্য পেশা কিছু জানি না, আমরা বাপ পিতামহর পেশাই হচ্ছে আমাদের কৃষি, আমরা কোথায় যাব? নদীর কারণে এরকম হচ্ছে। এবং যেহেতু কোনো কর্ণপাত হতো না বা হয়নি, এটা আজকে আমরা ইকো ক্রিটিসিজম টিসম এসব নিয়ে নানান কত গালভরা কথা বলি, সেমিনারে আলোচনা করি, কিন্তু এই জায়গাটাতে কেউ কথাই বলেননি। এই জায়গা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম কৃষক আন্দোলনের ইস্যু ছিল বিদ্যাধরী নদী এবং তার সূত্রে ফসল এবং লোনা জল ইত্যাদি আর কি। এই জায়গাটা যুবক সলিল, তরুণ সলিল কৃষকদের হয়ে ঝান্ডা ধরেছিলেন এবং সেই সূত্রেই সেটা তার দমন পীড়নে নানান রকম তার বিদ্রোহ প্রতিবাদে কিন্তু তার গান বেরিয়ে আসে এই জায়গা থেকে। এবং তখন পরপর এবার হ্যাঁ কলেজে পড়তে পড়তে বামপন্থী আদর্শ, আস্তে আস্তে পার্টিতে কমিউনিস্ট পার্টিতে যোগদান, ততদিনে 1943-এ আইপিটিএ হয়েছে, ভারতীয় গণনাট্য সংঘ, এবং এইগুলো এই গণনাট্য সংঘ থেকে সবাই শুরু করেন, কিন্তু তার আগের অংশগুলো কেউ বলেন না, এই বীজগুলো কোথা থেকে এসেছে সেগুলো কেউ বলেন না। গণনাট্য যেন একটা জিনিস আকাশ থেকে পড়লো, অনেকে চলে এলেন, সৌম্যমিত্র, বিজন ভট্টাচার্য, অমুক তমুক, খানা তানা, সলিল চৌধুরী, সবাই এরা রইলেন, বলরাজ সাহানি ওদিকে অন্য বাংলার বাইরের একদল শিল্পীকুল এবং হই হই করে এরা সবাই করলেন। শুধু তা বললে তো হবে না, তার প্রত্যেকের একটা ব্যাক স্টোরি আছে, প্রত্যেকের আলাদা আলাদা ব্যাক স্টোরি আছে। সলিল চৌধুরীর ক্ষেত্রে সেই ব্যাক স্টোরিটা বা ওরিয়েন্টেশনটা এইরকম। গণনাট্য সংঘ তার আগে থেকেই তিনি কিন্তু এই গণচেতনায় উদ্বুদ্ধ। 1940-41 সাল থেকেই তিনি গণসঙ্গীত লিখছেন, তখন গণসঙ্গীত শব্দটা বা টার্মটাই হয়তো সেভাবে কেউ বলেনি। গণনাট্য সংঘ আসার পর, আইপিটি আসার পর, সিনারিওতে আসার পর থেকে গণসঙ্গীত শব্দটা একটু হলো ওরকম কোলকে পেল বলতে গেলে। সলিল চৌধুরী তার অনেক আগে থেকেই লিখছেন। এরপরে তিনি কলেজে পড়তে পারেন, তার লেখাপত্র পড়লে আপনারা পাবেন এরকম যে কৃষকদের সভা হবে উত্তরবঙ্গে, এবং সেইখানে রংপুরে জেলা সম্মেলন হবে, এবং সেইখানের জন্য তাকে বলা হচ্ছে, তার যে অগ্রজ দাদারা, কমিউনিস্ট দাদারা, তারা বলছে যে তুমি গান গাও ভালো, তুমি কিন্তু গান লিখে রেডি করো, ওখানে গাইতে হবে। তিনি তার আগে কোনো গান লেখেননি সেভাবে, তিনি বলছেন যে গান লিখবো এক রাতের মধ্যে, এরকম গাইতেও হবে, সেটা সুর টুর দিয়ে ইত্যাদি অমুক তমুক এইরকম। তো তারপরে সেটা তিনি লিখলেন, রংপুর জেলা সম্মেলনে গাওয়া হলো সেখানে, এবং এক সম্মেলনে 10-12 বার সেই গানের এত সাড়া পড়লো যে 10-12 বার এক গান গাইতে হচ্ছে। এই সলিল চৌধুরী পরে আপনারা জানেন, এখানে যারা প্রবীণরা আছেন তারা জানেন, মনুমেন্টে যখন সভা হতো এই আইপিটি এর বা বামপন্থীদের সেই সময়ে, তখন পুলিশ এসে আগে মনুমেন্টের গায়ে পাশে বোর্ডে চিঠিয়ে দিয়ে যেত একটা তালিকা, এই গানগুলো করা যাবে না, গাওয়া যাবে না। তার মধ্যে অধিকাংশই থাকতো সলিল চৌধুরীর লেখা এবং সুর করা গান। এই জিনিস কলকাতায় হয়েছে সামনে বসে। তো এটাও তার ইতিহাস, কিন্তু সে তো তার পরের, তার অনেক আগে থেকেই এই গণের চেতনা সেই আসাম হয়ে, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ বারাসাত, কোদালিয়া, সুভাষগ্রাম হয়ে, কলকাতা শহর হয়ে, বঙ্গবাসী হয়ে দাঁড়িয়ে। আর সঙ্গীতটার হাতে খড়ি যদি হয় বাবার ওই কলের গান শুনে ইংরেজি বাজনা, কিন্তু এত যন্ত্রপাতি অমুক তমুক তিনি কোথা থেকে শিখলেন বাজানো? ওই চা বাগানেই তিনি ওই সাঁওতাল এবং মদেশিয়া কুলিকামিনদের কাছ থেকে ওদের সঙ্গে বসে বসে বাঁশি বাজানো শিখেছিলেন, বাঁশি বাজাতে পারতেন তখনই। আর যখন মামা বাড়ি ওই কোদালিয়ার বাড়িতে এলেন, মা বাবা কিন্তু আসামি, এরা আছেন দুই ভাই, বড়দা আর উনি মামা বাড়িতে থেকে পড়াশোনা করছেন। তখন ওই মামা বাড়িতে তার দাদা, তার জেঠতুতো দাদা ননী চৌধুরী, নিখিল চৌধুরী ভালো নাম, খুব অল্প বয়সে মারা যান, 32 বছর বয়সে। ইনি ছিলেন একজন মিউজিক প্রডিজি, এবং তাদের বাড়ির নিচতলাতে, যদি দোতলা দালান, নিচতলাতে হঠাৎ করে ওই বালক সলিল, তখন বালক, তিনি ওই হরিনাবিতে ভর্তি হবেন স্কুলে, তখন বালক সলিল আবিষ্কার করে যে একদিন একটা বন্ধ ঘরের ভেতর থেকে নানান রকম যন্ত্র বাজনার বাজার
আওয়াজ ভেসে আসছে এবং সে কি অপূর্ব সুর, বেহালা বাজছে, ক্ল্যারিনেট বাজছে, এমনকি পিয়ানোর সুরও ভেসে আসছে। এবার তিনি সেই জানলার বাইরে থেকে উকি দিয়ে চোখ পাতেন এবং কান দিয়ে শোনেন এবং বাইরে থেকেই তিনি ওই সুরগুলো শুনে নেন। তার সুরের তো আগে একটা ওরিয়েন্টেশন তৈরি হয়ে গেছে চা বাগান থেকে, এবং তিনি ওগুলো ওই গতগুলো, ওরা যে গতগুলোই বাজায়, বেহালাতেই বাজাক কি পিয়ানোতেই বাজাক বা ক্ল্যারিনেটে বাজাক, সেটা উনি তুলে নিতে পারেন, আত্মস্থ করতে পারেন। এবং কি করতেন, যেহেতু কোনো গান নয়, বেশি গান হতো না, বাজনাই হতো বেশি। আচ্ছা, কেন এই বাজনাটা হতো? কারণ এরা ছিল একটা অর্কেস্ট্রা, এদের নাম ছিল মিলন পরিষদ। এবং কি হতো তখন জানবেন, বিশেষ করে প্রবীণ বয়স্করা এখানে জানেনি, যে তখনকার দিনে যে সিনেমা হলগুলো এরকম অর্কেস্ট্রা পার্টি বা তাসা পার্টি, ব্যান্ড পার্টি এদেরকে ভাড়া করত। এরা সিনেমা চলার আগে, মাঝে, পরে, আগে এবং মাঝে মূলত কনসার্টের মতো, যেমন আমরা যাত্রাতে লাইভ মিউজিক শুনি, সেই রকম বাজাতো এরা মনোরঞ্জনের জন্য। তাদেরকে বায়না করতো এরকম গানের পার্টিকে, বাজনদার পার্টিকে। তো ঠিক সেই রকমই এই মিলন পরিষদ, মানিকতলায় ছায়া সিনেমা, সেই ছায়া সিনেমাতে ওই রকম তারা ওই বাজানোর জন্য সিনেমার আগে এবং মাঝখানে ইন্টারলুড হিসেবে বাজাতো। তার প্র্যাকটিস হবে ওই সেই সুভাষগ্রাম কোদালিয়ার ইয়েতে, সেখান থেকে তারা যাবে মানিকতলা, সেইখানে বসে তারা মক্ষ করছে সমস্ত কিছু। আর একটা ছেলে বালক বাইরে থেকে, ঘরের বাইরে থেকে, রাস্তা থেকে কান পেতে এবং চোখে উকি দিয়ে সেই সুরগুলো, গতগুলো সব তিনি শুনে নিতেন, আত্মস্থ করে নিতেন। একদিন কি করছেন, নিজের মুখে বেহালার সুর বাজাচ্ছেন, বেহালার মতো করে আওয়াজ করে, আবার তারপরে হয়তো পিয়ানোর মতো আওয়াজ করে একটা পিয়ানোর সুর বাজাচ্ছেন। ওগুলোর তো কোনো বাণী নেই, শুধু সুরগুলো কখনো পিয়ানোর মতো করে মুখে বাজাচ্ছেন, মুখ দিয়ে আওয়াজ করছেন, কখনো বেহালার মতো বাজাচ্ছেন, কখনো ক্ল্যারিনেটের ছড়টাই তুলছেন এরকম ভাবে। এবার সেই দাদা, জেঠতুতো দাদা, তাকে ক্যাক করে ধরেছেন, যাই এই ছেলেটা সব সুরগুলো থেকে কি করে শিখে গেল, তাকে ধরে নিয়ে এসেছেন ঘরের মধ্যে। তাহলে সব বাজা দেখি, কর দেখি। তখন তিনি সব বাজিয়ে দিলেন মুখে মুখে। তো বাহ, এটা একটা বিরাট প্রতিভা, তুই তাহলে চল আমাদের ওই মানিকতলার ছায়া সিনেমাতে ইয়া হবে, তুই থাকবি আমাদের সঙ্গে। তাকে ধরে পিয়ানোতে বসিয়ে দেওয়া হয়েছে। এবং সিনেমা হচ্ছে কি অদ্ভুত, কিরকম ইয়ে দেখুন, যে মানুষের কিরকম একজন শিল্পীর হয়ে ওঠাটা কি করে হয়। তখনকার দিনে ধরুন বিদেশি ছবি এসছে, তো হলিউডের ধরুন নির্বাক ছবি এরকম, এবারে সাসপেন্সের ছবি আছে, থ্রিলার ছবি আছে ইয়েতে। এবার থ্রিলারের ছবিতে কি করতো, পর্দার ওই পারে পিছনে যন্ত্রীরা বসে থাকতো এবং তারা এরকম ভাবে ছবি দেখে লাইভ কিন্তু মিউজিক গুলো সেই মুহূর্তে বাজাতো, মুড বুঝে। ভালোবাসার মুড হলে সেরকম, টেনশনের মুড হলে সেরকম, সাসপেন্সের মুড হলে সেই রকম। এবং বিশেষ করে যখন কোনো সাসপেন্স বা থ্রিলিং কোনো সিচুয়েশন পর্দায় আসতো, তখন পিয়ানোর একেবারে নিচ থেকে, খাট থেকে শুরু করে তার সপ্তক পর্যন্ত, এখন আমরা যেরকম কার্টুনে দেখবেন আমরা পাই, টম অ্যান্ড জেরিতে এ ধরনের পিয়ানো কাং করে এখান থেকে ওইখানে চলে যায়, তখন সেটা পেন্সিলে বাজানো হতো। কারণ হাতের আঙুল অত তাড়াতাড়ি ফাস্ট মুভ করতে পারে না। একটা পেন্সিল নাও, পেন্সিলটা দিয়ে কাং করে চলে যাও, তবেই ওটা ওরকম ভাবে চলে যাওয়া যাবে, একদম নিচ থেকে ওপরে। এমনকি পিয়ানোর কিছুটা অংশ আড়াআড়ি ভাবে কাটাও থাকতো, শুধুমাত্র ওই সাসপেন্সের থ্রিলিং সিচুয়েশন গুলোতে। বা ধরুন হিরো ধরুন পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে নামবে নিচের একটা তলে, সেটা একটা দিয়ে দারুণ একটা থ্রিলিং একটা ইয়ে, তখন একটা খ্যাং করে একটা পিয়ানোর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পেন্সিলে টেনে নিয়ে যাওয়া, এইগুলো সলিল চৌধুরী শিখেছিলেন সেইখানে। এবং বালক সলিল এতটাই, তখন তিনি ছোট, কয়েক বছর মাত্র বয়স, যে 7-8 বছর কি 8-9 বছর বয়স হবে কি হবে না এরকম ব্যাপার। তার ওই অত বড় পিয়ানোর টুলে বসিয়ে দিলে তার পা মেঝেতে টাচ করতো না, এতটাই ছোট ছিলেন তখন। কিন্তু এমন ভাবে তিনি বাজাতেন যে যখন মানুষজন, লোকে দেখা যায় সিনেমা দেখবে কি, লোকজন সামনে এসে ভিড় করে দেখছে একটা বাচ্চা ছেলে, সে পিয়ানোতে বসে আছে, তার পাটা পর্যন্ত মাটি স্পর্শ করছে না এবং সে পিয়ানো বাজাচ্ছে।